আপনার যে গানগুলো এখন বিভিন্ন অডিও রেকর্ড বা যেভাবে আসে, সেই গানগুলোর মানে টোটালি আপনার কপিরাইট বা আপনার লয়ালিটি কি আসলে পান কিনা, মানে এটা নিয়ে আপনার মন্তব্যটা কি? আর এটা নিয়ে আর বলো না, এটা কিছুই পাই না। আমি এটা নিয়ে খুব বেশি একটা কোনো রকম প্রচেষ্টাও চালাইনি এটার জন্য। কারণ আমি আগে থেকেই বলেছি যে আমি আসলে গান গেয়ে কি পাবো না পাবো, অর্থ উপার্জন হবে কি হবে না, এই নিয়ে কোনোদিনই চিন্তা করিনি। আমি মনের আনন্দে গান করেছি, আনন্দ পেয়েছি, গান করেছি। কিন্তু তার বিনিময়ে কি পাবো না পাবো ওসব চিন্তা আমি কোনোদিনই করিনি। পেলে ভালো, না পেলেও ক্ষতি নেই। দেখো, আমাদের সময় গান শোনা বড় দুরূহ কাজ ছিল। এখন তো সেটা না, এখন তো একেবারে সবার কাছেই অ্যাভেলেবল। শুধু নির্ভর তোমার একটি অঙ্গুলি হেলনেই সমস্ত গান তোমার সামনে এসে দাঁড়াবে। তো এই যে গান শোনার সুযোগ, এটা তো ভালোই, মন্দ কি? আমাদের সময় এই সুযোগ ছিল না। আমরা গান শোনার জন্য বসে থাকতাম গিয়ে হয়তো সিনেমা হলের সামনে কখন গান বাজাবে, বা গ্রামোফোনে কখন কখন গান শুনবো রেকর্ড। তখন তো রেকর্ডের প্রচুর দামও ছিল, যে সবসময় তো আর নতুন রেকর্ড আসতো না, ওই একই রেকর্ড বাজিয়ে আমরা গান শুনতাম। দীর্ঘস্থায়ী হওয়ার জন্য তো আজকাল তৈরিও হচ্ছে না, এই নিয়ে কেউ চিন্তাই করছে না। আমি তো বললাম তোমাকে যে এটা হলো, এখন হলো যে চমক এর যুগ। একটা খুব স্থূল উদাহরণ দিই, তোমরা দেখো নি, আমরা আমরা ছোটবেলায় দেখেছি বিজ্ঞাপন যে তুমি রোলস রয়েস গাড়ি কিনবে, তো তুমি চড়বে, তোমার সন্তান চড়বে, তার সন্তান চড়বে, স্থায়িত্ব। আর এখন হচ্ছে তুমি প্রতি বছর একবার করে মডেল চেঞ্জ করতে হবে। তো এটা জীবনের সর্বক্ষেত্রেই প্রযোজ্য, শুধু গানের ক্ষেত্রে না, গানের ক্ষেত্রে হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য। এর চেয়ে বেশি পৃষ্ঠপোষকতা কি করে হবে? আমাদের সময় কি ছিল? এক বেতার ছাড়া কিছুই ছিল না। বেতারই ছিল আমাদের একমাত্র পৃষ্ঠপোষক। প্রথম গান করে বেতারে 10 টাকা পেয়েছিলাম। তারপর তো টেলিভিশন এলো, চলচ্চিত্র ছিল আমাদের সময়, বছরে 2টা কি 3টা চলচ্চিত্র হতো, তাতে গান থাকতো হয়তো 2-4টা গান। তার মধ্যে থেকে হয়তো আমার ভাগে একটা গান পড়তো, অন্য কারো ভাগে একটা গান পড়তো, কোনো সময় পড়তেও না। তো এইভাবে তো আমরা গানের চর্চা করেছি। আর এখন তো ইন্টারনেটের বদৌলতে তুমি ইচ্ছা করলে গান পারো বা না পারো, তুমি দিব্যি তোমার চ্যানেল করে ছেড়ে দিলে। আমি এমনও তো প্রেম হয় এই গানের একটু জানতে চাই। এটা আলাউদ্দিন আলীর সুর এবং আমজাদ তার লেখা। মজার ব্যাপার হচ্ছে যে আমজাদ আমার বন্ধু মানুষ ছিল, আমাকে কিছুতেই ছাড়তো না সে। আমার চোখ দিয়ে যতক্ষণ পানি না আসবে ততক্ষণ তোমাকে আমি ছাড়ছি না, এবং আবার গাও। এরকম করতে করতে হয়তো মধ্যরাত্রি পেরিয়ে যেত, তবু তার মনে হচ্ছে না। তারপর এক সময় দেখতাম সে ভেউ ভেউ করে কাঁদছে, দোস্ত এইবার হয়েছে। ও কিন্তু খুব ইমোশনাল মানুষ ছিল, ভেরি ইমোশনাল মানুষ। তার মতো এমন একজন সৃজনশীল এবং জীবনকে গভীরভাবে দেখা এবং একটা দেশের সমাজ সংস্কৃতি, তার ঐতিহ্য ইতিহাস সব কিছু সম্পর্কে তার একটা চমৎকার ধারণা ছিল, যেটা অনেকের মধ্যেই নেই। যেমন ধরো এই যে গোলাপি এখন ট্রেনে, এই ছবির মধ্যে আমাদের তখনকার দিনের সমাজ ব্যবস্থা কি চমৎকারভাবে ফুটে উঠেছে। তো এই যে আমাদের দেশের জীবনকে জানা, তার মতো এত গভীরে গিয়ে আমার মনে হয় কেউ যেতে পারেনি। আমি তো সবার কণ্ঠে গান করেছি, তবে আমার মনে হয় সবচেয়ে বেশি বোধহয় করেছি আলমগীরের। তরুণরা আজকাল যথেষ্ট শ্রম দিচ্ছে, পরিশ্রম করছে গান করার জন্য, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। তবে ওই যে বললাম যে ওদের কনসেন্ট্রেশনটা হচ্ছে
গানকে যেভাবেই হোক পপুলার করা, ওই খুব স্থূল বাংলায় যেটাকে আমরা এখন প্রায়ই বলি এটা তো খায় না বা এটা খাবে, এই ধরনের চিন্তা ভাবনা। ভবিষ্যতে তো আমার মনে হয় যে এআই যদি এভাবে বিস্তৃতি লাভ করতে থাকে একেবারে লাগামহীনভাবে, তাহলে তো আর শিল্পীদের দরকারও পড়বে না। এখন তুমি ডিফারেন্সিয়েট করতে পারবে না কোনটা এআই কোনটা অরিজিনাল। আমি যখন এখন ইউটিউব দেখি অনেক ইম্পর্টেন্ট জিনিস, কিন্তু তখন আমার সন্দেহ হয় এটা কি বাস্তব না এআই। একবার একটা গান শুনলাম, শুনে আমি খুব চিন্তিত হলাম যে সারা জীবন কি করলাম, তো গান তো গাইতেই পারিনি। এই যে ছেলেটা গান করছে, কি অসাধারণ গান করছে, এর ধারে কাছেও তো আমি যেতে পারিনি। তারপর আমাদের রফিকুল আলমকে ফোন করে বললাম, একটা গান পাঠাচ্ছি তোমাকে, তুমি শোনো কি গান করেছো, কিছুই হয়নি গান, শোনো এবার গান কাকে বলে। এবং সিরিয়াসলি বলেছি, বিশ্বাস করে। তো রফিক কিছুক্ষণ পরে হাঁ করে হাসতে হাসতে বলছে, আপনি কোন জগতে বাস করেন, এটা তো এআই। আমি তখন রহস্যটা বুঝলাম। এখন তুমি কি করে আমাকে ফাঁকি দিয়ে দিয়েছে এআই, আমি বুঝতে পারিনি প্রথমে এটা এআই। সময় তো বসে থাকে না, যুগের পরিবর্তন হয়, সব কিছুর পরিবর্তন হয়ে গেছে। তোমার পিতা মহারাজ এই জীবন যাপন করতো, তুমি কি সেই জীবন যাপন করো? এখন করো না। তুমি যদি এখন সেই সময়ের কথা চিন্তা করো তাহলে তো হবে না। তোমাকে এই সময়ে বসে এই সময়ের পার্সপেক্টিভেই চিন্তা করতে হবে, এটার কোনো বিকল্প নেই। সব গায়কই শিল্পী হয় না, গান গাইলেই গায়ক হওয়া যায়, শুধু গায়ক হয়ে শিল্পী হওয়া যায় না। গায়ক থেকে শিল্পী হয়ে উঠতে হলে তোমাকে তোমার ভিতরে যে শিল্পবোধ আছে, সৃজনশীলতা আছে, সেটার প্রকাশ তোমাকে দেখাতে হবে। কীভাবে দেখাবে সেটা তোমার গায়কির মধ্যে, সেটা তোমার গানটির উপস্থাপনার মাধ্যমে তোমাকে সেটা প্রতিষ্ঠিত করতে হবে। আমাদের সময়, আমি নিজেই বলছি, হ্যাঁ, আমাদের সময় প্রত্যেকটা শিল্পীর এই জিনিসটা ছিল। যখনই একটা গান হতো আমাদের সময়কার, এটা বলে দেয়া যেত যে এই গানটা অমুক শিল্পীর গাওয়া। কিন্তু এখন তুমি বলতে পারবে না যে এটা কোন শিল্পীর গাওয়া, গান শুনে বলতে পারবে না, সবই একরকম মনে হয়। তো কাজেই শিল্পী হওয়া এক জিনিস আর গায়ক হওয়া এক জিনিস। এখন সব গায়ক হচ্ছে, শিল্পী খুব কমই হচ্ছে। একেবারেই যে হচ্ছে না তা না, কিছু কিছু হচ্ছে।